এই বলে ওয়াশরুমে চলে গেলাম। হ্যালো সজীব বাবু, তুমি কেমন আছো জানো? আজ আমি অনেক হ্যাপি। ও তাই বুঝি? আমার বাবনটা আজও এত খুশি কেন, কারণটা জানতে পারি? বলবো না, ট্রিট দাও। আচ্ছা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আগে বলো তুমি খুশির কারণটা কি? আচ্ছা জানো, আজ আমার এত খুশি হবার কারণ কি জানো? আজ ওই এতিমের মিথ্যে বিয়ের বন্ধন থেকে আমি মুক্ত। ওর মতো লুচ্চায় সাথে সাথে থাকতে থাকতে আমার জীবনটা শেষ হয়ে গেছে। এখন থেকে শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো। বলো তো, ওর মতো ছোট লোক থার্ড ক্লাস এতিমকে কি আমার সাথে মানায়? আজ ডিভোর্স দিয়েছে ছোট লোকটা, তাই আমি খুশিতে নাচতে ইচ্ছে করছে, কিন্তু তোমাকে ছাড়া একা কেমন করে নাচবো বলো তো? ওরে আমার বাবুনিটা, তোমার ওই কষ্ট পেতে হবে না। আমি পরশু বাংলাদেশে আসতেছি, আর এটাই সারপ্রাইজ। ও সত্যি বাবু, তুমি না অনেক ভালো। আচ্ছা তাহলে পাপ্পি দাও। তুমি আমাকে এখনো পাপ্পি দাওনি, ফোনে দাও না বাবু। প্লিজ বাবু, রাগ করো না। আমার সব ভালোবাসা তোমার জন্য। বিয়ের পর যত পাপ্পি খেতে মন চায় খেও, কিন্তু বিয়ের আগে ফোনেও পাপ্পি দেওয়া যাবে না। ওকে ঠিক আছে, এখন রাখি, বাই। হুম। এই বলে ফোনটা রেখে চোখ ফেরাতেই মনে পড়ল ডিভোর্স পেপারের কথা। আচ্ছা, ডিভোর্স পেপারটা সাইন করে দেই, সব সম্পর্ক শেষ হয়ে যাবে। এই বলে ডিভোর্স পেপারটা নিয়ে যেমনি সাইন করতে যাবে ঠিক তখনই দেখি কি যেন ভাঙায় শব্দ হলো। টেবিলের দিকে তাকাতেই দেখি বিড়ালের দুধের গ্লাসটা ফেলে দিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো গ্লাসের কাছে একটা কি যেন ডাই পড়ে আছে, আরও কি জানি একটা দেখা যায়। তাই কথা, ডিভোর্স পেপারটাতে সাইন না করে সেই ডায়েরিটার কাছে যেতেই একটা শক খায়। ডায়েরিটার মাঝখানে একটা পায়েল দেখা যাচ্ছে। তাই ডায়েরিটার নিচে থেকে তুলে হাতে নিয়ে খুলতেই অবাক হলাম, কারণ ডায়েরির মাঝে যে পায়েলটা, সেই পায়েলের আরেকটা পায়েল তার কাছে এখনও আছে। তাই কথা, ভাবতে ভাবতে সে ডায়েরিটা পড়ে দেখবে কথা। যেই ভাবা সেই কাজ, ডায়েরিটা নিয়ে সে পড়তে লাগলো। প্রিয়তমা, কথা জানি একদিন আমার হৃদয়ের সব অনুভূতি, আমার শৈশবের ভালোবাসা এই ডায়েরিটা তোমাকে মনে করে দিবে। তোমার কি মনে পড়ে কথা? বর্ষাকালে যেদিন কদম ফুল পেড়ে দিতে গিয়ে গাছ থেকে পড়ে যাই, আমি আর তুমি দৌড়ে কাঁদতে কাঁদতে আমার কাছে আসতেই পা পিছলে পড়ে যাও পুকুরে। তখন সবে ক্লাস 2তে পড়ি, সাঁতার জানি না, কি করব বলো? তোমাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেই। পরে আর কিছু মনে নেই। পরে সবার কাছে শুনি আশিক কাকা বাঁচিয়েছে তোমাকে আর আমাকে, আর তোমার পিছলে পড়ে যাওয়ার অনেকটা পা কেটে যায়, কিন্তু তুমি তোমার পা কেটে যাওয়ার জন্য না কেঁদে আমার জন্যই কাঁদছিলে। এইটা পড়ে কথা নিজের পায়ের দিকে চেয়ে দেখে এখনও তার পা কাটার দাগ রয়েছে। এসব পড়ছে আর কথা ক্রমশ শৈশবে হারিয়ে যাচ্ছে। অতীত যেন হৃদয়ের পাতায় হানা দিচ্ছে। তার পরের পাতা উল্টাতেই যেন কথা সেদিন মা বাবাকে হারিয়ে তোমাদের কাছে আসে। তখন তুমি আমাকে খাইয়ে দিতে, গোসল করিয়ে দিতে। জানো, আমার খুব ভালো লাগতো। যে মেয়ে নিজেই খেতে পারে না, সে আমায় খাইয়ে দেয়, আমায় গোসল করিয়ে দেয়। জানো, আজ সেই দিনগুলো খুব মিস করছি। আচ্ছা, তোমাকে জীবন বলে ডাকি। জানো, জীবন, মা বাবাকে হারিয়ে যখন তোমাদের এখানে আসি, তোমার সাথে স্কুলে যাই, তখন এতিম বলে সবাই অপমান করত। কেউ আমার সাথে খেলতো না। তাই স্কুলে সেই বকুল ফুল গাছটার নিকট গিয়ে মা মা বলে রাখতাম। আল্লাহকে বলতাম, আল্লাহ, সব শিশুর বাবা আছে, আমার বাবা মা কোনোটাই নেই। কেন, আমি কি এমন অপরাধ করেছি? আচ্ছা, আমার মা বাবাকে কেন নিলে? আমাকে কেন পছন্দ হয়নি? ও আমাকে রেখে দিছো যেন সবাই অপমান করে, কেউ আমার সাথে না খেলে, এই জন্য? বলো আল্লাহকে, দেখো বাবাই তোমার মতো কেউ আমাকে আর আদর করে না, সবাই বকা দেয়। এমন সময় তুমি পিছন থেকে বললা, কে বলেছে তুমি এতিম? আর কখনো বলবে না। যদি কখনো বলো তাহলে তোমার বাবা মার মতো আমিও চলে যাব না ফেরার দেশে। তুমি কারো সাথে খেলবে না, শুধু আমার সাথে খেলবে। বলো খেলবে না প্লিজ? এইবার একটু হাসো। চলো আমরা দুজন পদ্ম ফুল তুলতে যাব। তার আগে হাসো একটু। আর কে বলেছে তোমার কেউ নেই? তোমার কথা কি মরে গেছে? জানো রাজ, তুমি কাঁদলে আমার বুকে কেমন কেমন লাগে। তোমাকে দেখলে দিশেহারা হয়ে যাই সারাক্ষণ। তুমি পাশে না থাকলে পাগল পাগল লাগে। হুম, আমারও লাগে। চলো আজ অনেকগুলো পদ্ম ফুল তুলবো। জানো, তখনই তোমাকে আমার অবুঝ মনটা ভালোবেসে ফেলে। এরপর কত ছুটাছুটি, কত রঙিন স্বপ্ন। জানো, সবসময় আমি আর তুমি বউ জামাই খেলতাম।
কিন্তু একদিন তোমার সাথে রাগ করে তানিয়ার সাথে বউজামাই খেলায় আর তুমি তা দেখে তোমার সবচেয়ে ভালো বন্ধু তানিয়ার সাথে কথা বলা বন্ধ করে দাও। বাসায় এসে না খেয়ে কান্না করো। জানো সেদিন আমিও অনেক কান্না করছি। পরে প্লেটে করে ভাত নিয়ে যখনই তোমাকে বউ করে ডেকে খাইয়ে দিতে যাই, তুমি তখন কান্না করে দিয়ে বলেছিলে, রাজ, তুমি যখন তানিয়ার সাথে বউ জামাই খেলেছো তখন সত্যি আমার মরে যেতে ইচ্ছে করছে। তোমাকে ছাড়া বাঁচবো না আমি। তুমি তুমি তানিয়ার সাথে আর কথা বলবে না, বুঝলা? আর এই যে তোমার হাত আমার মাথায়, এখন প্রমিস করো আমাকে ছাড়া কখনো কাউকে বিয়ে করবে না। জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কথাগুলো বলেছিলে। তখন তোমাকে ছুঁয়ে প্রমিস করেছিলাম জীবনে তোমাকে ছাড়া কাউকে বিয়ে কেন, ভালোবাসবো না। এসব কথা পড়তে পড়তে মনে পড়লো কথা, শৈশবের সেই কথাগুলোর কথা, আর দু চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো। কথায় কথা কিভাবে এতটা খারাপ হতে পারলো? রাস্তার প্রকৃত ভালোবাসা, শৈশব প্রেম কাঁদতে কাঁদতে পরের পাতা দেখতে লাগলো। জানো, তুমি যেদিন চলে যাবে লন্ডনে তখন খুব কেঁদেছিলাম। জানো, তখন তুমি তোমার পা থেকে একটা পায়েল দিয়েছিলে খুলে, আর বলেছিলে এটা যতদিন তোমার কাছে থাকবে মনে করবে তোমার কথাটা তোমার বুকেই আছে, আর এটার সাথে কথা বললে আমার সাথে কথা বলা হবে। জানো, সেদিন থেকে আজ পর্যন্ত পায়েলটার সাথে কথা বলেছি, কান্না করেছি। তোমাকে তো বিয়ে করেও একটা বার বুকে নিতে পারিনি, তাই পায়েলটার সাথে প্রতি রাত গল্প করে বুকে নিয়ে ঘুমাতাম আর ভাবতাম তুমি আমার বুকেই ঘুমাচ্ছ। জানো, যখন তুমি আমাকে এতিম বলতে, সত্যি বলতে, তখন মরে যেতে ইচ্ছা করত। আমার ভালোবাসা কি এতটাই মিথ্যা ছিল যে ভালোবাসা কারো পায়ের নিচেই স্থান পায়? কথার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে। ডায়েরিটা পড়ে শৈশবের সেই ভালোবাসাগুলো হৃদয়ে ঝড় তুলেছে। মনে হচ্ছে রাজকে বুকে জড়িয়ে খুব কান্না করি। আমি কিভাবে আমার পবিত্র ভালোবাসা রাজকে কষ্ট দিলাম। কথা কিছু ভাবতে পারছে না, চোখ দুটি ছলছল করছে। জানো কথা, যেদিন বাসর রাতে আমি তোমাকে আমার শৈশব থেকে এই পর্যন্ত তিলে তিলে গড়া ভালোবাসার কথা বলতে চেয়েছি, ঠিক তখনই তুমি বাসর রাতে বলেছ ডিভোর্সের কথা। তখন আমার ভালোবাসার অন্ধকারে ঢেকে যায়। এই জন্য আমার সাথে তোমাকে 5 দিন স্বামী স্ত্রীর মতো থাকার শর্ত দিয়েছিলাম। জানো, তোমার সাথে কাটানো সেই 5 দিন আমার জীবনের শ্রেষ্ঠ সময় হয়ে থাকবে। জানো, কাল সারা রাত আল্লাহর কাছে কান্না করে তোমাকে চাইনি, ভেবো না, শুধু চেয়েছি আমার জীবনটা যেখানেই যায়, যার কাছেই থাকে, সে যেন সুখে থাকে। আল্লাহ যেন আমার জীবনের বিনিময়ে তাকে যেন সুস্থ রাখে। আমার ভালোবাসা তো পূর্ণতা পেল না, তাই আমার জীবন যাকে ভালোবাসে আল্লাহ যেন তাকে পাইয়ে দেয়। জানো কথা, কত ইচ্ছে ছিল তোমার কোলে মাথা রেখে জ্যোৎস্না রাতে গল্প শুনবো, তোমার চুলের মোহরিত গন্ধে নিজেকে অজানায় হারাবো, তোমার সাথে সারাদিন খুনসুটি করে রাতে তোমার বুকটাকেই বালিশ বানাবো, তোমাকে জড়িয়ে ধরে ছোট বাচ্চার মতো ঘুমাবো। কিন্তু এটা তো স্বপ্ন ছিল, বাস্তব তো সেটা যে আমি এতিম, আর এতিমের সাথে তোমার যায় না। তোমার কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমার অজান্তে তোমাকে নিয়ে এত স্বপ্ন দেখার জন্য কি করবো বলো? ভালোবাসতাম তোমায়, অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু যার জন্য ভালোবাসা নামক শব্দটি বড্ড বেমানান, যাকে আল্লাহ মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করেছে, সে তোমার ভালোবাসা কেমনে পায়? তাই লিখে রাখলাম ডায়েরির পাতায়। কথা, ডায়েরিটা পড়ছে আর বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদছে, আর ভাবছে আমি আমার জীবনটাকে এত কষ্ট দিয়েছি, যার ভালোবাসার কাছে সমস্ত কিছু তুচ্ছ। ডায়েরির পরের পাতা উল্টাতেই চোখে পড়ল নীল কালিতে লেখা, জানো কথা, তোমাকে যতটা ভালোবেসেছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি। তোমার মুখে সজীবের কথা শুনে আমার মরে যেতে ইচ্ছা করতো। জানো, যেদিন শর্তের 4র্থ দিন, সেদিন স্বপ্ন তোমাকে হারিয়ে ফেলা দেখে ঘুম থেকে জড়িয়ে ধরে বলেছিলাম তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তখন মনে করেছিলাম তুমি বলবে আমাকে যে কখনো তোমায় ছেড়ে যাব না, কিন্তু তুমি তা বলনি। বলছো আমি পাগলের মতো কি বলছি? আসলে আমি তোমাকে ভালোবেসে সত্যিই পাগল, বিশ্বাস করো। আর তোমাকে ভালোবেসে কষ্টই দিয়েছি, ক্ষমা করে দিও আমায়। টেবিলের উপর ডিভোর্স পেপার রাখা আছে, সাইন করে দিও, তাহলেই হবে। তোমায় ভালোবেসে এইটুকু উপকার তো করতে পারলাম। এখন সজীবের হতে পারো তুমি, আর কোনো বাধা নেই। তবে মনে রেখো আমার চেয়ে ভালো তোমায় আর কেউ সামলাতে পারবে না। আচ্ছা, ক্ষমা করে দিও যদি কিছু ভুল বলে থাকি। জানো, কখনো মরে যাই একটু ডায়েরিটা বুকে নিয়ে, তাহলে আমার আত্মাটা মনে করবে তুমি আমাকে জড়িয়ে ধরে রেখেছো। কথার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ডায়েরিটা বুকে নিয়ে বলতে লাগলো,
রাজ, আমি তোমাকে ভালোবাসি। তুমি যে আমার জীবন, স্বপ্ন, সাধনা, আমার শৈশবের ভালোবাসা। এতদিন কাজকে হীরা ভেবে ভুল করেছি। আর ডিভোর্স আমি তোমাকে দিব না। তোমাকে ডিভোর্স দিলে যে আমি মরেই যাব। আমি তোমারই আছি, তোমারই থাকবো। এই বলে ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেললো। কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে বসে পড়ল। কথা ফ্লোরে কেমনে যাবে, রাজের কাছে তাকে যে কষ্ট দিয়েছে। হঠাৎ ফোনটা বাজছে, কথা মনে করছে রাজ ফোন দিয়েছে। কেননা রাজ অফিস থাকলে ফোন দিয়ে বলতো কথা খেয়েছো কিনা, তাই কাঁদতে কাঁদতে ফোনটা তুললো। হ্যালো, আসসালামু আলাইকুম। কথা আপনার হসপিটালে কিছু রিপোর্ট আছে, নিয়ে যান। কথা শুনলো যে ফোনটা হসপিটাল থেকে এসেছে, তাই বললো আচ্ছা আমি আসতেছি। এই যে ম্যাডাম, আপনার হাজবেন্ড কই? সেদিন যে আসছিল। কথা ডাক্তারের মুখে হাজব্যান্ডের কথা শুনেই মনের মাঝে বড়, কারণ কথা তো কোনো সময় রাজকে স্বামী হিসেবে মেনে নেয়নি। বাসরাতে ডিভোর্স চেয়েছে, তাকে তো শুধু কষ্টই দিয়েছে। জানেন, পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মেয়ে আপনি, যে আপনার স্বামীর মতো একটা স্বামী পেয়েছেন। একটা মানুষ আরেকটা মানুষকে এত ভালোবাসে, আপনার স্বামীকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। সারা রাত আপনার পাশে বসে কাটিয়েছে। যদি বলতাম বলে যান, তখন কি বলতো জানেন? জীবনে কেউ ছেড়ে যেতে পারে, জীবনকে কেউ ছেড়ে যেতে পারে। আপনার পাশে বসে নামাজ পড়ে আর কাটতো, যেন আপনি তাড়াতাড়ি ভালো হয়ে যান। সারা রাত আপনার মাথায় হাত বুলিয়ে দিত। জানেন, পৃথিবীতে খুব কম মানুষই থাকে আপনার মতো ভাগ্যবান। জানেন, এই জন্যই আল্লাহ হয়তো স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত রেখেছেন। জানেন, আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি আপনার স্বামীর মতো যেন একটা স্বামী পাই। জানেন, আপনার স্বামীর মতো একটা স্বামী পেলে আমি নিজের চুল দিয়ে তার পা মুছে দিতাম। আর এটা জানি তবুও এমন মানুষের ভালোবাসা এক বিন্দু ঋণ শোধ না। সত্যিই ভাগ্যবতী। এদিকে ডাক্তারের কথা শুনে কথার চোখ দিয়ে আষাঢ়ের শ্রাবণ নামতে শুরু করলো। চোখ দিয়ে অশ্রু ঝরছে, কথা যেন পাথরের মূর্তি হয়ে গেছে। ম্যাডাম, আপনি কান্না করছেন কেন? আমি কি আপনাকে কষ্ট দেওয়ার মতো কিছু বলেছি? কথা ডাক্তার ম্যাডামকে জড়িয়ে ধরে বলতে লাগলো, না, তুমি আমাকে আমার মনের চোখ খুলে দিয়েছো। আমার জীবনটা কি আমায় ক্ষমা করবে? আচ্ছা আসি। এই বলে কাঁদতে কাঁদতে হসপিটাল থেকে দৌড়ে বের হয়ে গেল। নিজের গাড়িটা ভুলেই রেখে এসেছে। রাস্তা দিয়ে আনমনে হাঁটছে, হঠাৎ আচমকা একটা গাড়ি ব্রেক করে কথার সামনে। এই যে ম্যাডাম, দেখে চলতে পারে না, অল্পের জন্য বেঁচে গেলেন। এদিকে কথা মুখ ফেরাতেই দেখে যে অপর্ণা নিশাতুল অবনী, যে কথার কলেজের বেস্ট ফ্রেন্ড ছিল। কথা, তুই হঠাৎ এইভাবে রাস্তায় কিছু বুঝতে পারছি না, আর তুই কান্না করছিস কেন? আচ্ছা অন্যদিন বলবো নে। কে? অনেকদিন পর দেখা হলো, তাই না? মনে হয় 4 বছর। ওই তোমার সাথে বেবিটাকে? ওইটা আমার বেবি, বুঝলি? তোর সাথে কথা নেই, তুই আমাকে না বলে বিয়ে করলি? তাই বুঝি? আচ্ছা, এক গাদা সরি, চল বাড়িতে ওঠ। এই বলে দুজন মিলে অবনীর বাসায় ঢুকে কথা একটা শখ খায়। দেয়ালে একটা বড় করে বাধাই করা ছবি, সেটাতে অবনীর কোলে বেবিটার সজীব অবনীকে জড়িয়ে ধরে আছে। কথা অনেকটা বিস্মিত হয়ে চেয়ে রয়েছে ছবির দিকে। ওই কথা, ওইভাবে চেয়ে আছিস কেন? ও তোর সাথে তো কন্ট্যাক্ট করতে পারিনি, তোর ফোনটাও বন্ধ ছিল, তাই আমার আর সজীবের বিয়ের কথা বলতে পারিনি। কি করব বল? কিভাবে যে কি হয়ে গেল কিছুই আন্দাজ করতে পারিনি। না ঠিক আছে। আচ্ছা তোর বরকে বলিস ট্রিট দিতে, বিয়ে তো খেতে পারিনি। কথা অনেকটা হেসে কথাটা বলল, ও তোকে তো বলাই হয়নি, সজীব 2 দিন পর দেশে আসছে। ওই লন্ডনে থাকে, বুঝিস ঋতো, তার বাবার কত বড় প্রপার্টি। তুই তো অনেক ভাগ্যবতী অপর্ণা। যা কি বলিস, সজীবকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। টাকা ছাড়া কিছুই বোঝে না মানুষটা। জানিস, জীবনে অনেক বড় ভুল করেছি রাকিবকে ছেড়ে এসে। জানিস, হয়তো সজীবের কাছে সুখ পেয়েছি, দামি গাড়িতে চড়ে বেড়াতে পারছি, মাস শেষে হাজার হাজার টাকার শপিং, কিন্তু প্রিয় মানুষটার সাথে একসাথে বসে এক প্লেটে বসে কখনো খাবার খেতে পারিনি। কখনো সজীব বলেনি, অপর্ণা তুমি হাঁ করো, আমি তোমাকে খাইয়ে দিই। এদিকে অপর্ণার মুখে খাইয়ে দেওয়ার কথা শুনে কথার চোখ দুটি ছলছল করে ওঠে। কথার মনে হলো কথার যখন জ্বর ছিল তখন রাজ কনাকে খাইয়ে দিছে, সারা রাত পাশে বসেছিল। এসব মনে করতে বুকের ভিতর চিনচিনে ব্যথা করতে শুরু করেছে। ওই কথা, কই হারিয়ে গেলি? না এমনি। তারপর বল।
জানিস এখন খুব মিস করি রাকিবকে। আমি বুঝে ফেলেছি ওর মতো কেউ আমাকে ভালোবাসতে পারবে না। কি পাগলটা না ছিল আমার জন্য রাকিব। কলেজে এক নজর দেখার জন্য ছেলেটা পাগল ছিল। কত রাত ঝগড়া করে পার করেছি। তখন মনে করতাম ছেলেটা আমাকে ভালোবাসে না, কিন্তু এখন বুঝেছি রাগের আড়ালে তার পাহাড় সম ভালোবাসা। জানিস খুব ইচ্ছে করে একটু প্রিয় মানুষটার হাত ধরে জ্যোৎস্না রাতে গল্প করতে, কিন্তু বিয়ের পর যখন সজীবকে বলতাম তখন সজীব বলতো, কী সব মানসিকতা, যাও ঘুমাও, এই বলে সিগারেট টানতে টানতে ডান্স ক্লাবে চলে যেত। জানিস ঠিক তখনই রাকিবের কথা মনে পড়তো। ছেলেটির সাথে 3 বছর সম্পর্ক ছিল, কখনো খারাপ দৃষ্টিতে তাকায়নি আমার দিকে, কখনো হাতটিও ধরেনি। জানিস কথা, এখনো আমার কানে বাজে রাকিবের সেই কথাগুলো। জানো অপর্ণা, তোমার আর আমার একটা ছোট্ট সংসার হবে, ছোট্ট একটা জব করব, ছোট্ট একটা ফ্ল্যাট থাকবে, কিন্তু ভালোবাসা দিয়ে পরিপূর্ণ। কোনো জ্যোৎস্না রাতে ঘুমাবো না, সারা রাত ছাদে তোমার কোলে মাথা রেখে জ্যোৎস্না দেখব, বৃষ্টি ভেজা দিনে ব্যালকনিতে দাঁড়িয়ে গল্প করব। কি পারবা না আমার স্বপ্নের রানী হতে? তখন মুচকি হেসে বলতাম, পাগল একটা, আমি হব না কি হবে তোমার স্বপ্নের রানী? জানিস কথা, খুব মিস করি সেই সব দিনগুলি। আচ্ছা, সজীবের সাথে কেন বিয়ে করলি? শোন তাহলে, লন্ডনে এক ট্যুরে বেড়াতে গিয়েছিলাম, সেখানে সজীবের সাথে সম্পর্ক, তার থেকেই বিয়ে। তাহলে রাকিব কোথায় গেল? ওই অপর্ণা, কাঁদছিস কেন? বল, কি হয়েছে রাকিবের? শোন তাহলে, লন্ডন ট্যুর থেকেই ফিরে সজীবের বাবার সাথে আমার বাবা বিয়ে ঠিক করে। আমিও তখন ভেবেছিলাম রাকিবকে বিয়ে করলে ভালোবাসা ছাড়া আর কিছু দিতে পারবে না, সে তার বাবারই বা আছে কি। তাই বিয়ের সর্বপ্রথম কার্ডটা দিতে রাকিবকে দিতেই একটা পার্কে দেখা করি। জানিস কথা, যখন আমার বিয়ের কথা রাকিবকে বলি, সেদিন হাসি খুশি মাখা মুখটা আধারে কালো হয়েছিল। ছেলেটা সেই দিন প্রথম কেঁদেছিল। যে ছেলেটা কখনো 3 বছরে আমার হাতটি ধরার সাহস পায়নি, সেদিন সেই ছেলেটাই খুব শক্ত করে জড়িয়ে ধরে বলেছিল, অপর্ণা, তুমি আমাকে ছেড়ে যেও না, যেও না ছেড়ে আমাকে, আমার যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কিন্তু আমি মিথ্যা মোহে এতটাই অন্ধ ছিলাম, রাকিবকে বুক থেকে ছাড়িয়ে বাসায় এসে পড়ি। পেছন থেকে তাকাইনি পর্যন্ত। আমার হাতে রাকিবের ভালোবাসার করুণ মৃত্যু হয়। শুনেছি আমার বিয়ের পর বাসা চেঞ্জ করে ফেলে আর বিদেশে চলে যায়। জানিস কতবার মরতে চেয়েছি, কিন্তু পারিনি। আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা হওয়ার আগেই আমি যদি মরে যেতাম তাহলে হয়তো ভালো হতো। এখন মনে হয় আমার মতো হতভাগী পৃথিবীতে কেউ নেই। শুনেছি বাসর রাত নারীদের শ্রেষ্ঠ রাত, আর আমার বাসর রাত কেটেছে একা একা। আমাকে সারা রাত বসিয়ে রেখে সজীব সারা রাত হোটেলে তার বান্ধবীর সাথে রাত কাটিয়েছে। পরে সব জেনেছি যে সজীব আমাকে বিয়ে করেছে আমার বাবার প্রপার্টির জন্য। এখন খুব ইচ্ছে করে রাকিবকে দেখতে, ওর পায়ে ধরে বলতে, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু কি মুখ নিয়ে যাব? আমি তো তার পবিত্র ভালোবাসাকে অপমান করেছি। মা, কে এটা? মামনি, এটা তোমার আন্টি। আচ্ছা, এটা তোর বেবি তাই না? রে কথা, রিচি মামুনির জন্য এই শতবার মরতে চেয়েও ফিরে এসেছি। এদিকে কথা অপর্ণাকে বাই বলে মনে মনে ভাবছে, সজীবের মতো একটা বাজে ছেলের জন্য রাজকে কত কষ্ট দিয়েছি, বাসরাতে স্বামীর অধিকার পর্যন্ত দেইনি। চোখটা ভেজে উঠছে। এসব ভাবতে ভাবতে বাসায় এসে পড়ে কথা। কিন্তু আজ বাসাটা খালি খালি লাগছে। কেন এত খালি খালি লাগছে? এদিকে কাজের মেয়ে খাবার দিয়ে গেছে টেবিলে। খাবারে বসতেই মনে হলো কথা রাজের কথা। রাজ কি খেয়েছে, ওই এখন কি করছে, এইসব ভেবে কথা খাবার মুখে দিতে গিয়েও রেখে দিল। খেতে পারছে না, শুধু রাজের মায়াবী মুখটা ভেসে উঠছে। কথা যে রাজের সাথে অন্যায় করেছে, রাজকে ক্ষমা করবে তাকে, এসব ভাবতে 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 কথা রাজের লেখা ডায়েরিটা বুকে নিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, রাজ, তুমি আমায় ক্ষমা করবে না? তোমার পায়ের নিচে জায়গা দিবে না? এইসব ভাবতে ভাবতে কখন যে দুটি চোখের পাতায় ঘুম এসে পড়ে। হঠাৎ কথা দেখে যে রাজের বিয়ে হচ্ছে অপরিচিতার সাথে। কথা কি বলবে আজকে? রাজকে ছাড়া যে কথা এখন আর বাঁচতে পারবে না, তাই চট করে ঘুমটা ভাঙতেই কাঁদতে লাগলো। আলমারিতে রাখা রাজের শার্টটা শরীরের সাথে জড়িয়ে ধরে বলতে লাগলো, তোমাকে আমি কোথাও যেতে দিব না, তুমি শুধু আমার, শুধু আমার। এসব ভাবতে ভাবতে কথা মনে করে, সত্যি কি রাজের বিয়ে হয়ে যাচ্ছে নাকি? এই কথা ভেবে গাড়িটা নিয়ে অপরিচিতদের বাড়িতে গিয়ে নক করতেই দারোয়ান বলল, এত রাতে ভেতরে যেতে দেওয়া যাবে না। এদিকে কথা কোনো অনুরোধ রাখলো না, বাড়ির বাইরে একটা বেঞ্চে বসে আছে। কথা ভাবছে সকালে রাজ অফিসে যাওয়ার পথে
রাজকে আমার জীবনকে এক নজর তো দেখতে পারবো, তো তাতেই চলবে। ওকে এক নজর দেখেই তো চলে যাব। এদিকে আমার চোখে ঘুম আসছে না, কথার কথা খুব মনে পড়ছে, বুকের ভিতরটায় চিনচিন ব্যথা করছে। মনে মনে ভাবছি কথা হয়তো ঘুমাচ্ছে, সে তো আমার থেকে দূরে থাকতেই চেয়েছে, মুক্তি চেয়েছে আমার ভালোবাসার বন্ধন থেকে, কিন্তু কেন এমন লাগছে, কেন ঘুম আসছে না? তাই জানালাটা খুলতেই একটা শক খেলাম। বাইরের দিকে চোখ যেতেই বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে গেল। বাইরে কথা বসে আছে, কি করব ভাবতে পারছি না, চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। পলকহীনভাবে চেয়ে রয়েছি, ভাবছি কথা এত রাতে কেন বাসার সামনে বসে আছে। এক মনে ভাবছি যাব, আবার বললাম আমি তো ছোট লোক, কথা তো সজীবকে ভালোবাসে, কথার কাছ থেকে দূরে থাকাই উত্তম। হঠাৎ করে জার্নি স্পর্শ পেলাম, শরীর পিছন দিকে তাকাতে দেখে অপরিচিতা। রাজ, তুমি এখনো ঘুমাওনি? এদিকে জানালার পর্দাটা টেনে দিয়ে চোখটা মুছছে অপরিচিতাকে বললাম। এখনই এমনি ঘুম আসছে না, তাই জানালার পাশে চাঁদ দেখছি। রাজ, তোমার কি হয়েছে? আজ তো অমাবস্যা, তুমি চাঁদ কেমনে দেখে বাজে বকো না তো। না, মনের আকাশের চাঁদটা দেখছিলাম, কি করব বলবো, মনের আকাশের চাঁদে হয়তো গ্রহণ লাগছে। রাজ, কিসব বলছো? অন্ধকারে চাঁদ কেমনে দেখছো? আর গ্রহণ মানে কিসব বলছো? আচ্ছা বাদ দাও, তুমিও তো ঘুমাওনি অপরিচিতা। কি করব, মনটা তো একজনকেই দিয়ে দিয়েছি। আর এছাড়া রাইসা তো বাবাকে পেয়ে মাটাকে ভুলে গেছে, দেখতে এলাম মেয়েটাকে। আচ্ছা অপরিচিতা, তুমি ঘুমাও, আমি একটু পর ঘুমাবো। আচ্ছা রাজ, তোমাকে একটা কথা রিকোয়েস্ট করব। বলো, কি রিকোয়েস্ট? তুমি প্লিজ একটু ঘুমাও, প্লিজ। তুমি কি বুঝো না, তুমি কষ্ট পেলে আমিও কষ্ট পাই। প্লিজ ঘুমাও রাজ। আর কত রাত জাগবে? যাও, তোমার মেয়েটা একা একা শুয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আমি ঘুমাচ্ছি, তুমিও ঘুমাও। এই বলে বিছানায় শুয়ে পড়লাম। মনে মনে ভাবছি কথা কি এখনো বাইরে বসে আছে। হঠাৎ অনুভব করেছি অপরিচিতা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, চোখ দুটি শান্ত হয়ে যাচ্ছে। আচ্ছা রাজ, তোমায় একটা কথা বলি। বলো, কি বলবে? তোমার পায়ের নিচে একটু জায়গা দিবে আমায়, যে অধিকারের মাধ্যমে একটা নারী সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে। জানো, খুব ইচ্ছে হয় তোমায় বুকে মাথাটা রাখতে, তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে বেঁচে থাকতে। তুমি কি পারবে আমার স্বপ্নগুলো পূরণ করতে? অপরিচিতা কথাগুলো বলে শেষ করতে না করতেই দেখে রাজ ঘুমিয়ে গেছে। তাই রাজকে ডাক না দিয়ে রাজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এক সময় চাঁদের আলো রাজের মুখের উপর পড়তেই মনে হচ্ছে এ এক নতুন রাজ। এত সুন্দর লাগছে চাঁদের আলোয়, তা না দেখলে বিশ্বাস করতে পারতো না। এইভাবে অনেকক্ষণ এক পলকে চেয়ে থাকতে থাকতে অপরিচিতা ভাবলো রাজের কপালে এই চাঁদি আলোয় ভালোবাসার একটা স্পর্শ এঁকে দেয়। তাই আস্তে আস্তে মুখটা রাজের কপালের একটা চুমু এঁকে দিল। কি সুন্দরভাবে ঘুমাচ্ছে রাজ, কি মায়াবী মুখটা, অথচ এর পিছনে লুকিয়ে আছে কতই না কষ্ট। এই সব ভাবতে ভাবতে অপরিচিতা রাজের বুকের উপর শুয়ে পড়ে ঘুমের ঘোরে। অপরিচিতার মনে হচ্ছে রাজ যেন ঘুমের মাঝে অপরিচিতাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। অপরিচিতায় নিঃশ্বাস ভারী হয়ে আসতেছে, সে এক অজানা অনুভূতি। মনে হচ্ছে সে হারিয়ে যাচ্ছে অসীমের মাঝে। সে কিছু না ভেবে রাজের বুকেই মুখ লুকালো আর রাজকে শক্ত করে জড়িয়ে ধরল। আস্তে আস্তে অপরিচিতা তার ঠোঁট দুটি রাজের ঠোঁটে লাগিয়ে দিল। রাত পেরিয়ে সকালের মিষ্টি সূর্যের আলো জানান দিচ্ছে আরেকটা দিন শুরু হলো। কি মজা কি মজা, বাবাই মমকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এদিকে রাইসার ডাকে ঘুম ভাঙতেই দেখি অপরিচিতা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। অনেকটা তাড়াহুড়ো করে অপরিচিতাকে যখনই ছাড়াতে যাব তখনই বাবাই বাবাই থাক, মমকে ছাড়তে হবে না, আমি তোমাদের জন্য চা করে নিয়ে আসছি। কি আনন্দ, আকাশে বাতাসে মম সবাইকে জড়িয়ে ধরছে। এই বলে রাইসা রুম থেকে বের হয়ে গেল। রাইসা রুম থেকে বের হতেই এ অপরিচিতা, ছাড়ো, কি করছো তুমি? প্লিজ আর একটু থাকো না এভাবে। ছি অপরিচিতা, কি বলছো? এই বলে ছাড়িয়ে নিলাম অপরিচিতাকে আমার বুক থেকে। অপরিচিতার ঘুম ভেঙে যার বুক থেকে সরাতেই সরি রাজ, ঘুমের ঘরে ভুল হয়ে গেছে, প্লিজ তুমি কিছু মনে করো না। সরি, শুধু তোমায় না, আমারও বলা উচিত ছিল, কারণ আমায় তোমাদের বাসাতেই আসা ভুল হয়েছে। আমার এমন কথা শুনে অপরিচিতা কাঁদো কাঁদোভাবে বলল,
প্লিজ ভুল বুঝো না। রাতে ঘুমের ঘোরে তোমার বুকে শুয়ে পড়ি। বাবাই কি হচ্ছে? মামুনির সাথে ঝগড়া করছো কেন? আচ্ছা ঝগড়া থামো মম। দেখো তো আমাকে শাড়ি পরলে কেমন লাগবে? হঠাৎ শাড়ি কোথা থেকে আসলো? কেন, নানু ভাই কিনে দিয়েছি, তুমি জানো না মম? হঠাৎ আমি বলে ফেললাম, রাইসা মামুনি, তোমাকে শাড়ি পরলে মহারানীর মতো লাগবে। কি মজা, কি মজা। অনেকটা জোরে জোরে হেসে উঠল রাইসা। মামুনি, তুমি এভাবে হাসছো কেন? বাবাই আমাকে আসতে দাও তো, আগে আমাকে মন ভরে হাসতে দাও। আচ্ছা মম, বাবাইকে ঠিক মতো লিপস্টিকও দিতে পারো নাই তুমি। জানো বাবাই, আমি অনেক সুন্দর করে লিপস্টিক দিতে পারি, তোমাকেও দিয়ে দিব কেমন? ছি মা, তুমি দেখোনি বাবার গালে লিপস্টিক, কপালে লিপস্টিক? ধ্যাত, বাবাকে লিপস্টিক দিয়ে দিবা ঠোঁটে। কেন মুখে দিয়েছো? ধ্যাত বাবা, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে দিয়ে দেব। এদিকে রাইসার কথা শুনে আমরা একে অপরের দিকে তাকাচ্ছি আর মুখ কামড়াচ্ছি। অপরিচিতা লজ্জায় লাল হয়ে গেছে। লজ্জা মাখা মুখটা অনেক সুন্দর লাগছে। রাইসা মামনি, এবার তুমি চুপ করবে? বাবাকে লিপস্টিক দিতে হবে না, চলো ফ্রেশ হবে। মম, একটা সরা বলি কেমন? আমাদের রাইসা মামুনি কি ছড়াও পারে? তোমার মতো বাবাই যদি ঠিক মতো লিপস্টিক দিতে না পারে, তাহলে আমি ছড়া না বলতে পারলে কোনো সমস্যা নেই। আচ্ছা বলো মামনি, কি ছড়া বলবে? মনে মনে ভাবছি কি ছড়া বলবে আল্লাহই জানে। এক ছিল রাজা, রাজার ছিল একটা বউ, বউটা যেমন তেমন, তাদের ছিল একটা রাজকন্যা। রাজকন্যাটা ছিল বড্ড অভিমানী। রাজা আর রানী মিলে করতো লিপস্টিক নিয়ে খেলা। ছোট্ট রাজকন্যা তা দেখলেই বাজতো 12টা। বাবাই মম বলো তো সরা কেমন হয়েছে? এদিকে রাইসার ছড়া শুনে হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছি না। হইছে মামুনি, তোমায় ছড়া খুব সুন্দর হয়েছে। এখন স্কুলে যেতে হবে, রেডি হও। যাচ্ছি মামুনি। রাইসা চলে গেলে আমি বলতে লাগলাম, শুনো অপরিচিতা, আজ রাইসা বড় হলে কি ভাবতো বলো তো? ছোট মেয়ে, তাই লিপস্টিক কেন গুলো মুখে লাগছে বুঝতেই পারে নাই বলে এইরকম বলল। ক্ষমা করবে, আমি কালকেই নতুন বাসা নিব। রাজ সরি, সবটাই হয়েছে নিজের অজান্তেই, প্লিজ ভুল বুঝো না আমায়। বাবাই আমি রেডি। এই তো আমার লক্ষ্মী মামুনি। লক্ষ্মী না সাই, লক্ষ্মী হলে মামার আমাকে নিয়ে বেড়াতে যেত। আচ্ছা মামুনি, বিকেলে তোমাকে আর তোমার মমকে নিয়ে নদীর পাড়ে যাব। ওকে বাবা। মুয়া। আমার বাবাইটা দুনিয়ার বেস্ট বাবা। সকালে ব্রেকফাস্ট করে অপরিচিতা আর রাইসাকে নিয়ে বাসা থেকে বের হতেই, সাহেব সাহেব, ওই যে গাছের নিচে বেঞ্চটাতে মেয়েটা বসে আছে, ওই মেয়েটা রাত 3টার দিকে এসেছিল আর যায়নি। দারোয়ানের কথা শুনতেই বুকটা যেন ফেটে যাচ্ছিল। বুকের মাঝে কষ্ট চাপা দিয়ে তবু বললাম, আচ্ছা তুমি যাও। এদিকে অপরিচিতা আমার দিকে চেয়ে আছে। হঠাৎ করে আমাকে দেখে দৌড়ে কাছে আসলো, মনে হচ্ছে কিছু বলবে। ঠিক তখনই, বাবাই, ও বাবাই, এই আন্টিটা না তোমাকে বকা দিয়েছে, তোমাকে এতিম বলে বাসা থেকে বের করে দিয়েছে। আচ্ছা বাবাই, তোমাকে এতিম কেন বলেছে? মামুনি, তোমার আন্টি ঠিকই বলেছে, আমি যে মা এতিম, আমার কেউ নেই। বাবাই ছি, এই আন্টি তোমায় মিথ্যা বলেছে, পচা আন্টি। তোমার রাইসা মামুনি আছে না, সাথে রাইসা মামুনির মামা আছে না, কি বলেছে তোমার কেউ নেই, আমরা তো আছি। সত্যি তো, আমার রাইসা মামুনি আছে। এই বলে কোলে তুলে নিয়ে 2 গালে 2টা পাপ্পি দিয়ে দিলাম। আন্টি, ওই আন্টি, তুমি আমার বাবাইকে আবার বকা দিতে আসছো? আমার বাবাইটা অনেক ভালো। এদিকে কথার দিকে চেয়ে দেখি কথার ঠোঁট কাঁপছে, চোখ দিয়ে পানি পড়ছে, চোখ দুটি লাল হয়ে আছে। কিছু বলতে চেয়েও দৌড়ে চলে গেল। নিজের অজান্তেই বুকটা কেমন করে উঠল। রাত চলো তো, লেট হয়ে যাচ্ছে। রাইসাকে স্কুলে নামিয়ে দিয়ে অফিসে গিয়ে বসতেই ডেস্কের ওপর দেখতে পাই একটা নীল খাম। খানিকটা অবাক হয়ে খামটা খুলতেই দেখি একটা চিঠি। চিঠিটা বের করে পড়তে লাগলাম। প্রিয় রাজ, তোমাকে কি বলে সম্বোধন করব তা আমার জানা নেই। জানো, সেই কলেজের প্রথম দিন থেকে তোমাকে দেখেই ভালো লেগে যায়। সেই ভালো লাগা থেকেই ভালোবাসা। আচ্ছা রাজ, আমি জানি না তোমার মনের আকাশে
শুধু একজনের বিচরণ, সেই তোমার ছোটবেলার খেলার সাথী কথা। আর শুনেছি তোমার ডিভোর্স হয়েছে। অনেকটা আশা ছিল তোমায় তোমার বুকে মাথা রেখে ঘুমাবো, কিন্তু কি করব, আমার জন্য একটা এতিম মেয়ের মুখ থেকে বাবা ডাকটা কেড়ে নিতে পারি না। বলো রাজ, কিভাবে পারি? একটা মেয়ে মা হারানো বাবা মায়ের মেয়ের শেষ স্বপ্ন যা তোমাকে নিয়ে গড়েছে, সেই স্বপ্নে দুঃস্বপ্ন হতে আমি জানি রাজ, কারণ আমিও একটা মেয়ে। অপরিচিতা ম্যাডাম তোমায় সত্যি অনেক ভালোবাসে। পারলে ছোট্ট মেয়েটার মুখটা সব সময় হাসি খুশি রেখো। রাজ জানো, তোমার ভালোবাসা পূর্ণতা পায় না, আমারটা না হয় পেল। ইতি তোমার শুভাকাঙ্ক্ষী পাখি। পাখির চিঠিটা পড়েই অপরিচিতাকে বললাম, পাখি কোথায়? ও রাজ, তোমাকে তো বলাই হয়নি, পাখি রিটার্ন লেটার পাঠিয়েছে। কি বলছো এসব? আমাকে কেন আগে বলনি? রাজ, আমি পাখিকে 1 মাস ভাবতে বলেছি, কারণ সে অনেক সিনসিয়ার একজন কর্মচারী। ওকে, বাকিটা আমি দেখছি। অপরিচিতার রুম থেকে বের হয়ে ডেস্কে বসেই পাখিকে ফোন করে বললাম যে কাল আমরা পার্কে দেখা করছি বলে ফোন রেখে দিলাম। স্যার, এখানে একটা সাইন লাগবে। আমি অনেকটা বিস্মিত হয়ে পিছনের দিকে তাকাতেই দেখি রিসান। আরে রিসান, তুই এখানে কেন? রিশান কোনো কথা বলছে না, অবাক হয়ে চেয়ে আছে। দোস্ত, তোকে কত খুঁজেছি। দোস্ত, আমিও তোকে খুঁজেছি, অনেক ভালো লাগছে অনেক দিন পর তোর দেখা। দোস্ত, অনার্স কমপ্লিট করে এখানে আবেদন করেছিলাম, আল্লাহর রহমতে চাকরিটাও হয়ে যায়। ওই সব বাদ দে, শোন, কথা হবে কেমন আছে। এদিকে রিসানের মুখে কথা নামটা শুনতেই মনটা খারাপ হয়ে গেল। কি রাজ, কথা বলছিস না কেন? কথা ভাবি কেমন আছে। মনে মনে বললাম, ভালো থাকার জন্যই তো কথা ডিভোর্স নিয়েছে। কথা অনেক ভালো আছে। অফিস শেষ করে বাসায় যাচ্ছি অপরিচিতার সাথে। হঠাৎ পকেটে থাকা ফোনটা কাঁপছে। ফোনটা বের করতেই দেখি আননোন নাম্বার। 2 বার রিং হতেই ফোনটা ধরি, কিন্তু কোনো কথা বলছে না। ওপাশ থেকে খানিকটা বিস্মিত হয়ে বলতে লাগলাম, কে বলছেন? কেন ফোন দিয়েছেন? কথা বলছেন না কেন? হঠাৎ ফোনের ওপাশ থেকে চাপা কান্নার আওয়াজ হচ্ছে। বুঝতে আর বাকি হলো না, কথা আননোন নাম্বার দিয়ে ফোন দিয়েছে। বাসায় এসে অপরাজিতাকে বললাম অফিসের পাশে একটা বাসা নিয়েছি, ওখানে থাকবো, আর কালকের ঘটনার জন্য আমাকে ক্ষমা করবে। রাজ, কি বলো? দোষটা তোমার ছিল না, ছিল আমার। তুমি বরং ক্ষমা করোনি আমায়। তবে একটা সত্যি জেনে নাও, কালকে আমি যা নিজের অজান্তেই করেছি তার সব তোমাকে নিজের স্বামী ভেবেই করেছি। দাও না একটু স্থান রাজ, আমার যে মা বাবা কেউ নেই তুমি ছাড়া। প্লিজ অপরিচিতা, কেন বোঝো না? তুমি যা চাইছো তা কোনোদিন সম্ভব নয়। ভালো থেকো, আসি। এই বলে যখনই বের হব দেখি দরজায় রাইসা বসে আছে। মামুনি, তোমার বাবাইকে যেতে দিবে না? যাও, যাবে তো। তুমি তো আমার বাবাই না। তুমি কি জানো, মম রাতের বেলা তোমার ছবি বুকে নিয়ে কাঁদে। আমার মম তোমাকে অনেক ভালোবাসে। প্লিজ বাবাই, তুমি মমকে ছেড়ে যেও না। মমের কান্না আমি দেখতে পারবো না। যাও, তুমি পথ যা বাবাই, যাও। কাঁদছো কেন? যাও না, আমি চলে যাব, আকাশের তারা হয়ে যাব। আল্লাহকে বলবো আমার বাবা আদর করে না আমায়, মমকে কষ্ট দেয়, তাই আমি অভিমান করে তোমার কাছে এসে পড়েছি। রাইসার কথা শুনে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। দৌড়ে কলিজার টুকরাটাকে কোলে তুলে গালে মুখে চুমু দিয়ে বললাম, মামুনি, আর তোমায় বাবাইটা তার রাজকন্যাকে ছেড়ে কোথাও যাবে না। এই আমি কান ধরছি, হিসছে মমকে জড়িয়ে ধরে বলবে আর কখনো ছেড়ে যাবে না মমকে। মমকে সারা জীবন আগলে রাখবে, সারা জীবন আমায় বাবাই হয়ে থাকবে। মমকে কখনো কান্না করতে দিবে না। বলো বাবাই রাজি? নইলে আমি ওই দূর আকাশের তারা হয়ে যাব। এদিকে অপরিচিতা আর আমি দুজন দুজনের দিকে তাকিয়ে আছি, কি করব বুঝতেছি না। কি হলো বাবাই? মমকে জড়িয়ে ধরবে, এতে তাকানোর কি আছে? এদিকে অপরিচিতার কাছে যাচ্ছি, যতই কাছে যাচ্ছি ততই কথার কথা মনে পড়ছে। আর এদিকে রাইসা কাঁদতেছে, কিছু ভেবে পারছি না। অপরিচিতার কাছাকাছি আসতেই দেখি অপরিচিতা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। অপরিচিতার হাতটা ধরতে কেমন জানি কেঁপে উঠল, চোখ দুটি বন্ধ করে ফেলে। এদিকে তাকিয়ে দেখি রাইসাকে হাততালি দিচ্ছে আর বলছে, কি মজা, কি মজা। বাবা আর মমকে কষ্ট দিবে না, মমকে জড়িয়ে ধরবে।
যখনই অপরিচিতাকে জড়িয়ে ধরতে যাব তখনই ধপ করে ফ্লোরে রাইসা পড়ে যায়। অপরিচিতাকে দেখি দৌড়ে রাইসাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলতেছে, মামুনি, মা, তোমার কি হয়েছে? রাজ, দেখো তো আমার কলিজার টুকরার এ কি হলো? রাইসা এখন হসপিটালে অনেকক্ষণ ধরে রুমের বাইরে বসে আছি। অপরিচিতা কান্না করে করে বলছে, রাজ, আমার কলিজার টুকরার কিছু হলে বাঁচবো না। সবাইকে হারিয়ে রাইসাকে অবলম্বন করে বেঁচে আছি। বলো রাজ, আমি কি অপরাধ করেছি যার জন্য আল্লাহ আমার শেষ অবলম্বনটাকেও কেড়ে নিতে চাচ্ছে? রাজ, আমি রাইসাকে ছাড়া কি নিয়ে বাঁচবো? প্লিজ অপরিচিতা, চিন্তা করো না, আমার মহারানীর তার কিছুই হবে না। রাজ, তোমার কথাই যেন সত্যি হয়, তা না হলে আমি যে বাঁচবো না। আপনাদের পেশেন্টের সেন্স ফিরেছে। নার্সের কথা শুনে রাইসার কেবিনে ঘিরে বসলাম। কি সুন্দর চাঁদ মুখখানা, মনে হচ্ছে পূর্ণিমার চাঁদে গ্রহণ লেগেছে। পাশে যেতেই রাইসা সন্ধ্যা তারার মতো নিভু নিভু করে চোখ জোড়া খুলছে। বাবাই, বাবাই, আমি এখানে থাকবো না, আমার দম বন্ধ হয়ে আসছে। বাবা, আমি মরে গেলে তুমি মমকে ছেড়ে চলে যাবে কি? বাবাই, আমি কি সত্যি তারা হয়ে যাব? মামনি, মা আমার, এমন কথা বলো না, তাহলে তোমার মম যে বাঁচবে না, আর কখনো তারা হওয়ার কথা বলবে না। মহারানী, তোমার কিচ্ছু হবে না, আর তুমি এমন কথা বলো না কেমন? বাবাই, আমি আর হসপিটালে থাকবো না, চলো বাসায় চলে যাব। বাবাই, আমার দম বন্ধ হয়ে যায় এখানে। আচ্ছা মামনি, তুমি একটু ঘুমাও, তোমার ডাক্তার আঙ্কেলকে বলে তোমাকে বাসায় নিয়ে যাব। এদিকে অপরিচিতা আর আমি ডাক্তারের কাছে বসে আছি। ডাক্তার রাইসার রিপোর্টগুলো দেখছে খুব মনোযোগ দিয়ে। রাজ সাহেব, আপনাদের মেয়ের লাস্ট সেশন আছে। লাস্ট একটা মাউথের মাঝে কিডনি ডোনেট করতে হবে। আর আশেপাশে অনেক হসপিটাল আমি খুঁজে নিয়ে দেখছি, এবি গ্রুপের কিডনি কোথাও নেই। আপনারা যদি পারেন এক মাউথের মাঝে কিডনি ম্যানেজ করেন, আর যদি না পারেন তাহলে আমাদের কিছু করার নেই। আচ্ছা ডক্টর, আপনি সব কিছু রেডি করেন, কিডনির ব্যবস্থা হয়ে যাবে। আমরা কি রাইসাকে নিয়ে বাসায় যেতে পারি? নিয়ে যেতে পারেন, আর সব সময় ওকে সময় দিবেন। যে কোনো সময় সেন্সলেস হওয়ার চান্স থাকবে, আমি রিলিজ করে দিচ্ছি। রাইসাকে বাসায় নিয়ে এসে অফিসে চলে গেলাম। অফিস থেকে বের হতেই রাজ, চলো গাড়িতে ওঠো। যখনই গাড়িতে উঠবো তখনই দেখি ফোনটা বাজছে, তাই ফোনটা ধরতেই, হ্যালো রাজ, আমি তোমার পছন্দের সেই নদীর পাড়ে আছি। তুমি কি জানো, বলতে চেয়েছিলা, তুমি কি আসবে? তুমি থাকো, আমি আসতেছি। অপরিচিতাকে বলে নদীর পাড়ে চলে গেলাম। নদীর পাড়ে যেতেই একটু দূরে দেখি পাখি বসে আছে। কাছে যেতেই অনেকটা অবাক হলাম, যে মেয়ে কোনোদিন শাড়ি পরেনি আজ সে নীল শাড়ি পরেছে। কাশফুলে ঘেরা নদীর পাড়ে হিমহিম বাতাসে এলোমেলো চুলগুলো চোখের উপর এসে পড়েছে। রাজ, কি যেন বলবে? আমার তাড়া আছে। বলছি। আচ্ছা, তুমি চাকরি ছেড়ে দিয়েছো কেন? জানো রাজ, আমি জানি তোমাকে কোনোদিনই পাবো না। আমি যেমন তোমায় ভালোবাসি, তেমনি অপরিচিতা ম্যাডামও ভালোবাসে। সে ফুলের মতো পবিত্র একটা মেয়ে, তার হৃদয়ে তোমাকে বাবার স্থান দিয়েছে। আর তুমি ভালোবাসো কথাকে, যে কিনা তোমাকে কষ্ট ছাড়া কিছু দেয়নি। বাদ দাও এসব কথা। জানো রাজ, তোমাকে যতবারই ভুলতে চেয়েছি ততবারই তোমার মায়াবী মুখটা ভেসে উঠে। তাই ভাবছি তোমার থেকে দূরে চলে গেলে স্মৃতিগুলো হয়তো আর কষ্ট দিবে না, যা তোমাকে দেখলে পাবো। তাই ডিসিশন নিয়েছি চাকরিটা ছেড়ে দিব। ম্যাডামকে রিজাইন লেটার পাঠিয়েছি, ক্ষমা করবে আমায়। রাজ, অনেক বিরক্ত করেছি। রাত্রিবেলা তোমাকে ব্ল্যাকমেল করে জড়িয়ে ধরেছি। সত্যি তুমি খুব ভালো। তোমার জায়গায় অন্য যে কোনো পুরুষ হলে আমার দুর্বলতার সুযোগটা কাজে লাগাতো। তোমার মতো বন্ধু পেয়েছিলাম, তাতেই আমি সুখী। জানো পাখি, পৃথিবীতে সবার ভালোবাসা পূর্ণতা পায় না। আকাশ যেমন মাটিকে ভালোবাসে, মাটিও তেমন আকাশকে ভালোবাসে, কিন্তু তাদের ভালোবাসায় আকাশ পাতাল ব্যবধান। একটা কথা বলি, তুমি যদি আমায় সত্যি ভালোবাসো তাহলে চাকরিটা ছেড়ে দিও না। চাকরিটা না ছাড়লে তুমি খুশি? অনেকটা খুশি হব। আচ্ছা, কাল থেকে অফিস জয়েন করব। হ্যালো মাই সুইটহার্ট, কেমন আছো? কথা ভাবছে রাজ, কিন্তু কণ্ঠটা শুনে বুঝতে বাকি থাকলো না এটা রাজ না, এটা সজীব। কিসের জন্য ফোন দিয়েছেন? সুইটহার্ট, আমি দেশে এসেছি, তাই এসেই প্রথমে তোমাকে ফোন দিলাম। মন খারাপ করছো সুইটহার্ট আমার ফিরতে দেরি হওয়ায়? আর হ্যাঁ, তুমি কি জানো না
ও হ্যাঁ, এতিম বাচ্চা রাজকে ডিভোর্স দিয়েছো কি? সজীবের কাছে। রাজকে নিয়ে এমন কথা শুনে মনে মনে ভাবলো আজ আমার জন্যই একটা নর্দমার কিট আমার স্বামীকে এতিমের বাচ্চা বলছি। আমি অনেক বড় অপরাধী, না বুঝি কতই না কষ্ট দিয়েছি। যার পায়ের নিচে আল্লাহ আমার বেহেস্ত রেখেছে, আল্লাহ কি আমায় ক্ষমা করবে? আমার প্রাণের স্বামী রাজ কি আমায় ক্ষমা করবে? আমি কি তাকে বাসর রাতে স্বামীর অধিকারটুকু পর্যন্ত দেইনি? আমি তো তাকে বাসর রাতে স্বামীর অধিকার পর্যন্ত দেইনি। এইসব ভাবতে ভাবতে কথায় চোখ দিয়ে অশ্রু ফোয়ারা নামতে শুরু করলো। থার্ড কথা বলছো না কেন? লোকটাকে ডিভোর্স দিয়েছো? আমি জানি ওই এতিমটার সাথে আমার সুইটহার্টটার একই ছাদের নিচে থাকতে অনেক কষ্ট হয়েছে, তাই ভাবছি কাল হোটেলে পার্টি দিব, হোটেলে সবার আমার সুইটহার্টটাকে পরিচয় করিয়ে দিব। সজীবের মুখে রাজকে এতিম ছোট লোক ডাকতে শুনে কথার আবারও কান্না পেল, যেমনটা পেত আজ থেকে 15 বছর আগে প্রাইমারি জীবনে। কথা মনে মনে ভাবল, সজীবের মতো নর্দমার কিটের জন্য আমার স্বামীকে কতই না কষ্ট দিয়েছি, তাই এর একটা উচিত শিক্ষা দিব। কথা সজীবকে বলল, তুমি সব কিছু ব্যবস্থা করো, আমি আসবো। ওকে মাই সুইটহার্ট, এখন রাখি। ওকে। বলে ফোনটা কেটে দিয়ে তাকিয়ে দেখি রাত 11টা। তাই দেরি হওয়া সত্ত্বেও এশার নামাজ পড়ে মোনাজাতে বলতে লাগলো, আল্লাহ হো আমার পরওয়ারদিগার, আমি গুনাহগার বান্দি তোমার দরবারে হাত তুলেছি। কোনো দিন তোমার কাছে কিচ্ছু চাইনি। আমি জানি আমি খুব অপরাধী, তুমি তো মহান আল্লাহ। আমি সারা জীবন তোমার ইবাদত করে কাটিয়ে দিব। বিনিময়ে আমার স্বামীর পায়ের নিচে জায়গা করে দাও। তোমার পবিত্র কালেমাকে সাক্ষী রেখে যে সম্পর্ক তৈরি হয়েছিল তাকে মিথ্যা করে দিও না। মোনাজাত শেষ করে কথাকে নিয়ে রাজের লেখা সেই ডায়েরিটা নিয়ে কেঁদে কেঁদে ঘুমিয়ে গেল। হঠাৎ কথা দেখছে একটা বাড়ি অনেক সুন্দর করে সাজানো। বাড়ির চতুর্পাশে নীল লাল ম্যাজিক বাতিতে বাড়িটা রূপ বদল করছে, মনে হচ্ছে কারো বিয়ে। কিন্তু এ কি, রাজ বরের বেশে বসে আছে, পাশে অপরিচিতা। এমন দৃশ্য দেখে অপরিচিতার মনে হচ্ছে দেহ থেকে প্রাণটা বের হয়ে যাচ্ছে। রাজ না কথার স্বামী, কথা কোনোভাবেই রাজের বিয়ে মেনে নিতে পারছে না। হঠাৎ দেখে অপরিচিতাকে কবুল বলতে যাচ্ছে। এই বিয়ে হবে না, রাজ আমার স্বামী, আল্লাহর পবিত্র কালামকে সাক্ষী রেখে বিয়ে করেছে। কথাটা বলতেই ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভাঙতেই দেখি সকাল হয়ে গেছে। কথা হাঁপ ছেড়ে বাঁচল। কথা ভাবছে, যেভাবেই হোক রাজের কাছে ক্ষমা চেয়ে রাজের পায়ের নিচে জায়গা করে নিব। কথা বুঝে গিয়েছে রাজকে ছাড়া বাঁচতে পারবে না। কথা এখন চোখ বন্ধ করলেও রাজকে দেখে। কথা মনে মনে ভাবছে রাজের পা ঝাপটে ধরে ক্ষমা চাইবে। যতক্ষণ না ভুল ক্ষমা করবে ততক্ষণ পর্যন্ত পা ধরেই থাকবে। রাজ যে তার স্বামী কত না অবহেলা করেছে, কত কষ্ট দিয়েছে রাজকে, রাজকে আমায় ক্ষমা করবে, এই সব ভাবতে ভাবতে কথার চোখে আবার অশ্রু এসে ভিড় করে। কথা রাজের পছন্দের সেই নীল শাড়ির সাথে নীল চুড়ি পরে গাড়িতে করে বের হলো। এদিকে পাখি রাজের অনুরোধে আজ অফিসে জয়েন্ট হচ্ছে আবার। বুকে পাথর পরিমাণ কষ্ট চাপা দিয়ে ভালোবাসার মানুষটার কথা রাখতে অফিস যাচ্ছে। নিউ মার্কেট মোড়ে যথাসময়ে বাস এসে থামলো। প্রতিদিনের মতো আজও তড়িঘড়ি করে বাসে উঠে সিটে বসতেই অবাক হয়ে যায়। পাশের সিটে রিশানকে দেখে। এই তো সেই রিশান যার সাথে ছোট থেকে বড় হয় পাখি। খানিকটা নীরবতা ভেঙে কাঁপা কাঁপা গলায় পাখি বলল, কেমন আছো রিসান? পাখিকে দেখে প্রশ্নের উত্তর না দিয়ে ভ্যাবাচেকা খেয়ে চেয়ে আছে রিসান। কি হলো, কথা বলছো না কেন? ও ভালো আছি, বেশ ভালোই আছি। বাসায় সবাই কেমন আছে? বাবা মারা গিয়েছে, বৃদ্ধ মাকে নিয়ে একটা ফ্ল্যাটে উঠেছি। বাবা 2 মাস আগে মারা যায়। কথাটা বলতেই চোখ মুছল পাখি। সরি, আমি জানতাম না, জানলে হয়তো বলতাম না। না রিসান, ঠিক আছে। আর সরি, এসএসসি পরীক্ষা দেওয়ার পর বাবার বদলি হওয়াতে ঢাকা চলে আসতে হয়। আর সেদিন সকালে তোমাকে বাসায় বলতে গিয়েছিলাম, পরে শুনি তোমরা নানু বাড়িতে গিয়েছিলে। অনেক মিস করছি স্কুল লাইফের সেই বন্ধুত্বের দিনগুলো। আচ্ছা, মন খারাপ করতে হবে না পাখি, আমাদের বন্ধুত্বের বিশ্বাস ছিল যে আমাদের আবার দেখা হবে। সেজন্যই আবার দেখা। আচ্ছা বাদ দাও, সকাল সকাল অফিস যাওয়া হচ্ছে নাকি? গত 1 সপ্তাহ আগে একটা জব হয়েছে, হয়তো আল্লাহ গরিবের দিকে চেয়ে দেখেছে। যাক, প্রথম দেখাতেই সুসংবাদ। আর কোনো জায়গায় চাকরি হয়েছে। আর আমাকে সামনে ফ্রাইডেতে ট্রিট দিতে হবে। ও আচ্ছা, ট্রিট পেয়ে যাবে। আর আমার জবটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে হয়েছে। কোম্পানির নাম রাইসা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড।
রিশানের মুখে রাইসা ইন্টারন্যাশনাল কোম্পানির নামটা শুনতেই পাখি বিস্মিত হলো। হঠাৎ জোরে একটা ধাক্কা খেলো পাখি। মনে হচ্ছে চোখ দুটি বন্ধ হয়ে আসছে। ঝাপসা ঝাপসা চোখে পাখি খেয়াল করছে কে যেন তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। গাড়ির কাঁচগুলো ভেঙে তার উপরে পড়ছে বৃষ্টির শিলের মতো। কপাল ফেটে রক্ত বেয়ে বেয়ে চোখের পাতা এসে পড়ছে। মনে হচ্ছে আজই জীবনের শেষ দিন। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। গাড়িটা দুমড়ে মুচড়ে রাস্তার পাশে একটা খালি গিয়ে পড়লো। তারপরও কে যেন শক্ত করে জড়িয়ে ধরে আছে। তার মাথা থেকে ফুলকি দিয়ে রক্ত বের হচ্ছে। আমার মুখে রক্ত এসে পড়ছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। সব কিছুই দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। এরপর আর কিছু মনে নেই। সেন্স ফিরে পাওয়ার পর পাখি নিজেকে হসপিটালে আবিষ্কার করে। উঠতে যাব তখনই দেখে তার এক হাতে স্যালাইন যাচ্ছে, অন্য হাতে রক্ত পোস্ট হচ্ছে। হঠাৎ ম্যাডাম উঠবেন না? আপনি এখনো অসুস্থ। আমার কি হয়েছিল? আমি এখানে ম্যাডাম, কেন? আপনি যে গাড়িতে করে অফিস যাচ্ছিলেন তা সকালে একটা ট্রাকের সাথে ধাক্কা লেগে খালে গিয়ে পড়েন। আর বাসে 3 জন ছাড়া প্রায় সবাই মারা গেছে। আপনার ভাগ্যটা অনেক ভালো। সময় মতো যদি কেউ না নিয়ে আসতো তাহলে আমাদের কিছুই করার থাকতো না। এদিকে পাখি নার্সের কাছে এসব শুনে বলল, কে সেই মানুষ যে আমার জীবন বাঁচালো? দেখবেন তাকে? পাখি বিস্মিত কণ্ঠে বলল, দেখবো। যে আমাকে মৃত্যুর থেকে বাঁচালো। ও, আরেকটা কথা, সেই মানুষটাই আপনাকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে রক্ত দেয়। হসপিটালে কোথাও আপনার রক্ত পাওয়া না গেলে। সিস্টার, প্লিজ বলেন না কে আমাকে এখানে নিয়ে আসলো, কে আমাকে বাঁচালো। সে মানুষটাকে বড্ড বেশি দেখতে ইচ্ছে করছে। এদিকে কারো আসার শব্দ শোনা যাচ্ছে। পাখির হার্টবিট বাড়ছে সে মহান পুরুষটাকে দেখবে বলে। হঠাৎ মিস্টার রিশান আসতে ব্যথা পাবেন। এই যে ম্যাডাম, মিস্টার রিসেন সাহেব আপনাকে হসপিটালে নিয়ে আসি। তিনিও এই গাড়ির যাত্রী ছিল। তার শরীরে বিভিন্ন জায়গায় গাড়ির কাজ ঢুকেছিল, তা বের করে ড্রেসিং করে দেওয়া হয়েছে। এদিকে নার্সের কথা শুনে পাখির আর বুঝতে বাকি থাকে না যে গাড়ির ভিতর পাখিকে বাঁচানোর জন্য রিসান জড়িয়ে ধরেছিল, আর যার ফলে গাড়ির কাজগুলো তার পিঠে গিয়ে ঢোকে। রিসান, কেন নিজের জীবনের ঝুঁকি নিলে আমাকে বাঁচাতে? রিসান মুচকি এসে বলল, পাখি, এটা আমাদের বন্ধুকে বাঁচানোর জন্য কর্তব্য ছিল। তাই বলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এভাবে? পাখি, আমাকে ক্ষমা করো। বন্ধু হিসাবে তোমাকে প্রোটেক্ট করতে পারিনি। তোমার অনেক ব্লাড গেছে, আর ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাকে জড়িয়ে ধরার জন্য। এছাড়া হয়তো তোমাকে বাঁচানো যেত না। রিসান, কি বলছো? কেন ক্ষমা চাচ্ছ তুমি? যা করেছো সব আমার জীবন বাঁচানোর জন্য। কথাটা শেষ করতে না করতে দেখে রাজ, তুমি এখানে? শুনলাম তুমি নাকি অ্যাক্সিডেন্ট করেছো, তাই আর সকালে ব্রেকফাস্ট হয়নি, বাহিরে অপরিচিতা গাড়ি পার্ক করে আসছে। এদিকে পাখি চেয়ে দেখে রাজের চোখে পানি। রাজ, আমার কিছু হয়নি তো। আর হলেও তো তোমার ভালো হতো, কেউ বিরক্ত করতো না। আর তোমার চোখে পানি কেন? কি বলছো পাখি? তুমি আমার বন্ধু, আমার জীবনের একটি অংশ, আর এমন বলবে না। তোমার জীবন রাঙাতে আমার চেয়ে ভালো কেউ আসবে? হঠাৎ পাশে তাকাতেই দেখে রিসান। রাজ পাখিকে অবাক করে রিসানকে জড়িয়ে ধরে বলতে লাগলো, দোস্ত, তোর কিছু হয়নি তো? কি বলছিস রাজ? তোর মতো বন্ধু যার আছে তার কি কিছু হবে? রাজ, তুমি রিসানকে কেমনে চিনো? শুনো, রিসান আর আমার পরিচয় একটা সমাজসেবামূলক কাজে দুজনই রোহিঙ্গাদের জন্য তাড়ান নেওয়ার পথে একটা দুর্ঘটনায় রিসান আহত হয়। তারপর ওকে হাসপাতালে নিয়ে যায়। পরে রিসান তাদের গ্রামের বাড়িতে নিয়ে যায়। আর আমার মা না থাকায় রিসানের মা আমাকে সন্তানের অধিকার দেয়। তারপর থেকেই আমরা দুজন বন্ধু। ও, তাহলে ভালোই। পাখি, তুমি কেমনে রিসানকে চেনো? রাজ, রিসান আর আমি একই স্কুল থেকে এসএসসি পাশ করি। তারপর বাবা বদলি হওয়ায় 7 বছর দেখা হয়নি, তবে 7 বছর পর আজ প্রথম দেখাতেই হসপিটালে। পাখি আর রিশান তোমাদের হসপিটালে বিল পেমেন্ট করে দিয়েছি, বিকেলে রিলিজ করে দিবে। আপাতত যতদিন সুস্থ না হচ্ছ ততদিন অফিসে আসতে হবে না। এদিকে হসপিটাল থেকে বের হয়ে অফিসে কিছু গুরুত্বপূর্ণ ফাইলের কাজ শেষ করে বাসার গেটে গাড়িটা ধার করাতেই দারোয়ান বলল, স্যার, একটা মেয়ে সকালে এসে খুঁজতে করতেছে। আমি বলছি, স্যার, আসতে লেট হবে। ও আচ্ছা, তুমি গেট খুলে দাও। স্যার, এই মেয়েটা যায়নি। প্রায় 6 ঘন্টা ধরে বাড়ির সাইডে বেঞ্চটাতে বসে কাঁদছে আর কিছুক্ষণ পর পর রাস্তার দিক তাকাচ্ছে। স্যার, মেয়েটা কিছু খায়নি, সারাদিন ওখানেই বসেছিল। আমি একবার বলেছিলাম, ম্যাডাম, আপনার জন্য কিছু কিনে নিয়ে আসবো। বিপরীতে সে বলছে, ভাইয়া, খাবার লাগবে না, দোয়া করো আমি যেন আমার স্বামীর পায়ের নিচে একটু জায়গা পাই।
তার মনে হচ্ছে তার স্বামীটা অনেক ভাগ্যবান, কারণ মেয়েটা তার স্বামীকেও অনেক ভালোবাসে। এদিকে দারোয়ানের কথা শুনে নিজের কান্না লুকাতে পারছি না, বুকটা হাহাকার করছে। আচ্ছা তুমি যাও, আমি ওনার সাথে কথা বলছি। রিসার্চ গাড়ি থেকে নেমে কথার সামনে গিয়ে দাঁড়ালাম। কথা এখন আমাকে দেখেনি, মাথা নিচু করে আছে, গাল বেয়ে বেয়ে পানি পড়ছে। আমি হালকা কাশি দিতেই দেখি কথা মাথা তুলে কেমন যেন করুণ নজরে তাকালো। তার চাহনি দেখে মনে হচ্ছে কথা কিছু বলতে চাই। কথার মুখটা দেখার সাথে সাথেই বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। কথা আমার দিকে তাকিয়ে বাকশক্তি হারিয়ে ফেলেছে, চোখ দিয়ে বৃষ্টির ফোঁটার মতো টপ টপ করে পানি পড়ছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। খুব ইচ্ছে করছে ভালোবাসার মানুষটাকে বুকে জড়িয়ে নিতে, বুকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছে, তুমি নিজের শরীরের কি করেছো? তুমি জানো না তুমি কষ্টে থাকলে আমি কষ্ট পাই। বুকটা ফেটে যাচ্ছে কথার এমন অবস্থা দেখে। কিন্তু না, কথা তো আমাকে ভালোবাসিনি। এই কথা তো আমার ছোটবেলার খেলার সাথী কথা নয়। এই কথার কাছে তো আমি ছিলাম একজন মা বাবা হীনা ছোট লোক, যার জন্য সবসময় এতিম অনাথ বলেই ধিক্কার জানিয়েছে। এসব ভাবতে ভাবতে চোখের পাতা ছলছল করে উঠল। হঠাৎ কথা এমন করবে তা মোটেও ভাবতে পারিনি। কথা আমার পা দুটি ঝাপটে ধরে বলছে, রাজ ক্ষমা করে দাও আমায়, আমি অনেক বড় অপরাধ করেছি। আমাকে তুমি যা সাজা দিবে দাও। তোমাকে তোমাকে ছাড়া বাঁচবো না, বাঁচতে পারবো না রাজ। না হলে আমাকে গলা টিপে মেরে ফেলো, তবুও তোমার থেকে দূরে সরিয়ে দিও না। আমি মনটাকে শক্ত করে বললাম, এ কি করছেন আপনি? লোকে দেখলে কি মনে করবে? যে যাই মনে করুক, যা ভাবুক, তাতে আমার কিছু যায় আসে না রাজ। আমি আমার স্বামীর পা ধরেছি, লোকে কি বললো তা তো আমার জানার বিষয় না। প্লিজ পা ছাড়েন। তুমি যতক্ষণ না পর্যন্ত আমায় ক্ষমা করবে ততক্ষণ আমি পা ছাড়বো না। এদিকে কথাকে পা থেকে তুলে বললাম, আমি তো তোমায় তখনই ক্ষমা করে দিয়েছি, ডিভোর্স পেপারের সাথে সাথে ক্ষমাটাও করে দিয়েছি। রাজ দাও না তোমার পায়ের নিচে একটু জায়গা। তুমি শুধু 2 বেলা খেতে দিও, অপরিচিতাকে নিয়ে সংসার করো, আমার কোনো অসুবিধা নেই। শুধু তোমার বাড়িতে চাকরানি হিসেবে একটু জায়গা দিও। কি বলছেন আপনি? জানেন আপনার প্রতি আমার কোনো অধিকার নেই। একটা এতিমের চাকরানি হবে লন্ডনে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া একটা মেয়ে। শুনেন, আমরা এতিমদের কখনো বড় স্বপ্ন দেখতে হয় না। এতটাই হতভাগ্য নিয়ে জন্ম নিয়েছি যে যার কারণে ছোটবেলাতেই মা বাবাকে হারাই। আমাদের স্বপ্ন দেখা অপরাধ। আর এখন তো আপনার খুশি হওয়ার কথা, এতিমটা আর আপনাকে বিরক্ত করে না। জানেন, মাঝে মাঝে মনে হয় আমার জন্মটা না হলেই ভালো হতো। আমার জন্য আপনি আমার ভালোবাসার মানুষকে পাননি। বিয়ে নিয়ে আপনাদের কত প্ল্যান ছিল, সব ভেস্তে গিয়েছে। বলা ঠিক না, জানেন আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। আমাদের একটা সংসার হবে, সংসারে রাইসার মতো একটা মেয়ে আসবে। কথাটা বলেই কেঁদে ফেললাম। কিন্তু আপনি বাসর রাতেই আমাকে বলেছেন আপনার হৃদয়ের আকাশটা শুধু সজীবের, সজীব ছাড়া অন্য কেউ আমাকে ছুঁতে পারবে না। এতিম ছোটলোকের বাচ্চা হলে বাসরাতের দিন কত কথাই না বলেছেন। বাসরাতটা ফ্লোরে শুয়ে কাটাতে হয়েছে। শুনেন, আমি আপনাকে মুক্তি দিয়েছি চিরদিনের জন্য, আর আমার সামনে কখনো এসব বলতে আসবেন না। আমার মরে যেতে ইচ্ছে করে আপনার সাথে কাটানো ওই স্মৃতিগুলো মনে করতে। আমি আর কখনো আপনার মুখটা দেখতে চাই না। আপনি কখনো আমার সামনে আসবেন না। কথাগুলো বলতে গিয়ে মনে হলো দেহ থেকে প্রাণটা বের হয়ে যাচ্ছে। কথা মূর্তির মতো দাঁড়িয়ে চোখ দিয়ে অনবরত পানি ফেলছে। কথা কি বলবে, কথা যা মনে মনে ভাবছে আমি যা রাজের সাথে করেছি তা কোনো পশু করতে পারে না। কিন্তু আমি তত রাজকে ছাড়া বাঁচতে পারবো না। হঠাৎ বাবাই, বাবাই, তুমি এখানে এখনো বাসায় যাওনি? কখন যাবে? তুমি জানো না বাবার মম তোমাকে ছাড়া কখনো খায় না? বাবাই, মমকে তুমি কষ্ট দিয়েছো। মম তোমার ছবি বুকে নিয়ে কাছে। আসো, খাবে, চলো, মম খাবার নিয়ে অপেক্ষা করছে। এদিকে রাইসার মুখে এমন কথা শুনে কথা কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেল। কথার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি, চোখ দিয়ে এখন আষাঢ়ে ঝর্ণা ধারা বইছে। বাবাই, তুমি কাঁদছো কেন? না মা, কাঁদছি না, চলো খাবো চলো। এই বলে শার্টের হাতা দিয়ে চোখটা মুছে রাইসাকে কোলে নিয়ে বাসায় ঢুকলাম। বাসায় ঢুকে অনেকটা অবাক হলাম। অপরিচিতাকে আজ অনেক সুন্দর লাগছে। হালকা করে চোখে কাজল লাগিয়েছে, চোখ দুটি হরিণের মতো ছলছল করছে। সবচেয়ে অবাক হওয়ার কথা হলো আজ প্রথম অপরিচিতা শাড়ি পরেছে। মেরুন কালারের শাড়িতে স্বর্গের অপ্সরীর মতো লাগছে
অপরিচিতাকে। বাবাই, তুমি ওভাবে মামনির দিকে চেয়ে রয়েছো কেন? তুমি কি আর কখনো মমকে দেখোনি? রাইসার কথা শুনে লজ্জায় মাথাটা নামিয়ে ফেললাম। হয়েছে রাইসা, মা তোমার বাবাকে নিয়ে খেতে এসো, আর পাকনামি করতে হবে না। এদিকে খাবার টেবিলে বসতেই দেখি আমার সব ফেভারিট আইটেম, সাথে ভুনা খিচুড়িও আছে। বুঝতেছি না আজ কোন স্পেশাল ডে নাকি। খানিকটা নীরবতা ভেঙে বলেই ফেললাম, অপরিচিতা, তোমায় একটা কথা বলবো? অপরিচিতা শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। আচ্ছা বলো তো, এত সুন্দর করে সাজার মানেটা কি? কেন, খারাপ লাগছে আমায়? না, খারাপ লাগবে কেন? তোমার কথা শুনে মনে হচ্ছে খারাপ লাগছে। দ্যাট, আমি কি বলেছি তোমায় যে আমার খারাপ লাগছে? তাহলে একটিবারও বলতে তো পারতে কেমন লাগছে আমায়। সত্যি বলতে কি বলো, শাড়ি পরলে যে তোমায় এত সুন্দর লাগে তা হয়তো জানা ছিল না। মনে হচ্ছে একটি গোলাপ কুড়ি থেকে ফুটে বড় হচ্ছে, আর কাজলটা মনে হচ্ছে ফুলের রংটাকে গাঢ় করেছে, আর ভেজা চুলের গন্ধ ফুলের সুবাসের মতো ছড়িয়ে যাচ্ছে। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আমার লজ্জা করে না বুঝি? বাবাই দেখো, মামনি নাকি লজ্জা করে। সত্যি কি লজ্জা করে? কথা বলে অপরিচিতার দিকে তাকাতেই দেখি অপরিচিতা লজ্জায় লাল হয়ে গেছে। পৃথিবীতে হয়তো সবচেয়ে বেশি সুন্দর লাগে মেয়েরা যখন লজ্জা পেয়ে মিটিমিটি করে তাকায়, মনে হয় লজ্জায় মুখটা লাল হয়ে মুখ থেকে মায়াবী আভা বের করে। বাবাই জানো, মা এত সুন্দর করে সেজেছে কেন? কেন তোমার সব পছন্দের খাবার রান্না করেছে? রাইসার কথায় খানিকটা বিস্মিত হয়ে বললাম, মামনি, আমি তো জানি না কেন তোমার মামনি এত সুন্দর করে সেজেছে। আমার পছন্দের সব খাবার রান্না করেছে, তুমি কি জানো? বলবো না, তবে বলতে পারি, একটা শর্ত আছে। ওকে বলো, কি শর্ত? বাবাই, আমাকে আর মমকে আজ বাইরের থেকে ডিনার করিয়ে আনতে হবে। ওকে, এখন বলো। বাবাই, মমের আজ জন্মদিন, তাই মম আমার রাগী বাবাইটার জন্য সেজেছে। রাইসার কথা শুনে শক খেলাম। আজ অপরিচিতার জন্মদিন, অথচ আগে জানলে ছোট্ট হলেও একটা গিফট করা যেত। রাস, কি হলো, খাচ্ছ না কেন? তোমার জন্মদিন, আগে কেন বলনি? সারপ্রাইজ দিলাম তোমায়। তাই বলে এমন সারপ্রাইজ? তোমার জন্মদিনে তোমাকে কিছুই দিতে পারলাম না। হয়েছে, কিচ্ছু দেওয়া লাগবে না। একটা অনুরোধ করব? কি বলো? আমি কি তোমাকে খাইয়ে দিতে পারি? খুব ইচ্ছা করছে তোমার পছন্দের খাবার তোমাকে খাইয়ে দিতে। আমি কি ছোট মানুষ নাকি, অপরিচিতা? হুম, বাবাই তুমি ছোটই, আমি বড়। আমাদের রাইসা মামুনি তো বড়, কত বড়। বড়দের কথা শুনতে হয়, তাই মম তোমাকে খাইয়ে দিবে, তুমি মমকে খাইয়ে দিবে, আর তোমরা দুজন দুজনকে খাইয়ে দিবে। অনেক মজা হবে, তাই না? এদিকে রাইসার কথা শুনে আর না করতে পারলাম না। এদিকে দেখি মুখের কাছে অপরিচিতা খাবার তুলে ধরেছে। খাবার মুখে দিয়ে চিবাচ্ছি, চেয়ে দেখে অপরিচিতা মায়াবী চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমি খানিকটা পরে বললাম, কি হা করে আর কতক্ষণ বসে থাকবো? আর এভাবে চেয়ে রয়েছো কেন? না, দেখছি। কি দেখছো? রাইসার আব্বুটাকে দেখছি। এই বলে জিভ কামড় দিলাম। এদিকে অপরিচিতা আমাকে খাইয়ে দিল। আমি কি করব রাইসার হাসি মুখটা দেখার জন্য অনিচ্ছা সত্ত্বেও আমি অপরিচিতাকে খাইয়ে দিলাম, আর অপরিচিতা আর আমি মিলে রাইসা মামুনিকে খাইয়ে দিলাম। খাওয়া শেষ হতেই, রাস, তোমার কাছে আমার ছোট্ট একটা চাওয়া আছে। কি চাইবে বলো? রাস, বলো, তুমি কিছু মনে করবে না? বলো। তুমি বলেছো না আমার জন্মদিন উপলক্ষে তুমি কিছু দিতে পারলা না। অপরিচিতা, কিছুই দিতে পারলাম না। আচ্ছা, এমন ইচ্ছা জিনিস চাইবো, তাই ইচ্ছে করলেই দিতে পারবে। প্লিজ রাস, তুমি বলো, আমি যা চাইবো তাই জন্মদিনের গিফট হিসাবে আমায় দিবে। দেওয়ার মতো হইলে অবশ্যই দিব। তুমি কি চাইবে বলো? রাস, আমি জানি তুমি দিতে পারবে, তুমি ছাড়া কেউ দিতে পারবে না। আচ্ছা, কি জিনিস চাইবে তা তো বলবে আমায়। আচ্ছা, কি চাইবে বলো? রাস, আমাকে আবার না করবে না তো? অপরিচিতা, প্রমিস করছি, দেওয়ার মতো হলে অবশ্যই দিব। আর আজ তোমার জন্মদিন, তুমি যা চাইবে তাই দিব। সত্যিই তো? সত্যি সত্যি সত্যি। 3 সত্যি দেওয়ার মতো হইলে তোমাকে আজ পৃথিবীটাই দিয়ে দিব। তাহলে শোনো রাস, তুমি কি সারা জীবন রাইসার আব্বু হয়ে থাকবা? আমাকে কি তুমি তোমার পায়ের নিচে জায়গা দিবে, যে জায়গায় একটা মেয়েকে আর একটা ছেলেকে একই ছাদের নিচে থাকার সমাজ কর্তৃক অধিকার দেয়? রাস, তুমি ছাড়া যে আমার কেউ নেই, দিবে কি তোমার পায়ের নিচে একটু জায়গা?